আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। এটা দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক টাইপের কিছু অঙ্ক করেছি। তো আজকের ক্লাসটা শুরুতে বলে রাখছি, এটা একটু কঠিন হবে। হ্যাঁ, ক্যালকুলেশনও কঠিন, চিন্তাও কঠিন, এখানে অনেক কিছুই কঠিন। যারা দুর্বল রয়েছেন, কিছুই পারেন না, এই টাইপের যারা ভর্তি হয়েছেন, এই ক্লাসটা আপনি করলেও পারেন, না করলেও পারেন। এটা আপনার জন্য বোনাস। আপনি অঙ্ক ক্লাসে ঢুকে অনেক ক্ষেত্রে হয়তো মন খারাপ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, ঠিক আছে? আপনার জন্য দরকার নেই, সব শিখতে হবে না, ঠিক আছে? এটা একেবারেই মানে একটা কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে খুব বেশি অঙ্ক আসে না, তো মাঝে মাঝে আসে। যাদের চাহিদা আছে, যারা সব শিখতে চায়, তাদের জন্য হচ্ছে আমার এই ক্লাসটা। কারণ হচ্ছে আপনি চাইলে অ্যাজ এ স্টুডেন্ট অনেক কিছু বাদ দিতে পারেন, কিন্তু আমি অ্যাজ এ টিচার অনেক কিছু বাদ দিতে পারি না। কারণ হচ্ছে আমার এখানে অনেক ক্যাটাগরির মানুষ ভর্তি হয়েছে, যাদের চাহিদা একটু বেশি আছে, কারো কম আছে গণিত শিক্ষার ক্ষেত্রে। তো চলুন আমরা শুরুতেই আলোচনাতে চলে যাই। কি বলছে? দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত সমস্যা। খেয়াল করেন 17 নম্বর অঙ্কটা কি বলছে যে 3x - 4y = 20 এবং 3x - 4y + 48 = 0। সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এই ধরনের যদি দুটি সরলরেখা দেওয়া থাকে, অর্থাৎ যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, একটা দেখেন, আমরা প্রথমে এটার বেসিক সূত্রটা দেখি যে সরলরেখার যে আদর্শ সমীকরণটা হচ্ছে ax + by + c1 = 0। এইটা মনে করেন যে একটা। আরেকটা হচ্ছে এরকম, মনে করেন যদি এরকম হয়, দুটি যদি সমান্তরাল হয়, তাদের এতটুক সেম হবে, জাস্ট সি এর মানটা ভিন্ন হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দূরত্বটা বের করার সূত্রটা হচ্ছে c1 - c2 ডিভাইড বাই হবে a² + b², উপরে হবে রুট, আর এই টোটালটা নেবেন হচ্ছে আপনি পরম মান। পরম মান কেন নিচ্ছি? যদি কোনো কারণে এই ক্যালকুলেশনটা করলে যদি ঋণাত্মক আসে, পরম মানটা মানে হবে ঋণাত্মকটা বাদ, শুধু আমরা মাইনাসটা বাদ দিয়ে শুধু ভ্যালুটা নিব। কারণ হচ্ছে কি, এটা একটা দূরত্ব না, দূরত্ব কোনোদিন মাইনাস হয় না, তাই পরম মান আমরা ব্যবহার করছি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি করব দেখেন, এখানে এখানে দেখেন তো, এই যে c1টা কত, এই যে সমীকরণটা, এটা এই ফরম্যাটে লিখতে হবে, যে সি এর মানটা ইকুয়ালের এই পারে আনতে হবে। তাহলে এই ফরম্যাটে যদি আমি লিখি, দেখেন তো এরকম হয় কিনা। এই 20টাকে এই পারে নিয়ে আসলে -20 = 0। আচ্ছা, তাহলে প্রথম সমীকরণটা এই ফরম্যাটে আছে, দ্বিতীয়টা আগের থেকেই সি এর মানটা এই পাশে আসে। তাহলে ওকে, ক্লিয়ার। তাহলে c1, এটা c1, আর এটা এটা হচ্ছে c2। ওকে, আর এ কত? এ হচ্ছে এইটা, বি হচ্ছে এটা। ওকে, এখন দেখেন, তাহলে আমি লিখছি c1, তারপর হচ্ছে -20, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে c2 কত? c2 হচ্ছে 48। তারপরে দেখেন √a², এ মানে হচ্ছে 3, আর বি কত? বি হচ্ছে 4²। তার মানে উপরে দেখেন, উপরে হচ্ছে এই যে -20 - 48, তাহলে -68 নাকি? ওকে, -68। আর এখানে দেখেন 9, তারপর হচ্ছে এখানে হচ্ছে 16, তারপরে তারপরে দেখেন নিচে কত হচ্ছে, এই যে রুটের নিচে হচ্ছে 25, 25কে রুট করলে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 68। এই যে পরম মান, এখন আলটিমেট এসে কি হবে, এই যে পরম মানের জন্য মাইনাস বাদ, আমরা জাস্ট নিব 68 ভাগ এই যে 68 উপরে নিচে 5। এটা হচ্ছে আমার দূরত্ব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অপশন এইভাবে থাকতে পারে, বা যদি দশমিক দিয়ে আসে জাস্ট আপনি ভাগ দিবেন, ভগ্নাংশ আসলে যে ব্যবহার। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে আসেন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। কি দেওয়া আছে? যে তিনটি বিন্দু দেখেন, এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষবিন্দু হলে ক্ষেত্রফল কত হবে? খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? যদি এই ধরনের আসে, এই ধরনের যদি আসে, আপনি যেটা করবেন দেখেন, ক্ষেত্রফলটা হচ্ছে যে হাফ, তারপর হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন তিনটা বিন্দুতে এক্স এর মান তিনটা আছে না? তাহলে লিখবেন যে x1, এখানে লিখবেন x2, তারপরে লিখবেন x3, তারপরে আবার দিবেন হচ্ছে x1, এইভাবে দিবেন। তারপরে তিনটা বিন্দুতে তিনটা y এর মান আছে না? তারপরে এখানে দিবেন হচ্ছে y1, y2, y3, তারপরে আবার দিবেন হচ্ছে y1। এই তারপরে যেটা করবেন, এটা কি করবেন, তারপরে খুব মনোযোগ দিতে হবে। দেখেন এইভাবে গুণ করবেন, এইটার সাথে আড়াআড়ি ভাবে এই যে এটা গুণ করবেন। আমি একটু চিহ্নগুলো অন্য কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আড়াআড়ি ভাবে গুণ করবেন এইভাবে। তাহলে গুণ করলে কি হয় দেখেন তো, খুব মনোযোগ দিবেন, হ্যাঁ। গুণ করলে কি হয় যে x1, তাহলে কি হয় x1 y2, তাহলে প্লাস দিবেন
তারপর হচ্ছে কি x2 y3 প্লাস তারপরে কি x3 y1 প্লাস। তাহলে এইটা একটা অংশ, এটা একটা অংশ। তারপরে যেটা করবেন মাইনাস দিবেন, তারপরে দেখেন এইভাবে গুণ করবেন, তখন এইভাবে, তখন দিবেন এইভাবে। ওকে, তাহলে এখন দেখেন y1 x2 ব্র্যাকেট দেন, y1 x2 যোগ চিহ্ন, তারপরে কি y2 x3 y2 x3 যোগ চিহ্ন, y3 x1 y3 x1। তারপরে দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, এই হাফটা এই পুরোটার সাথে গুণ, তাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। ওকে, এখন দেখেন বুঝছেন কিনা, এই সূত্রটা বুঝছেন কিনা? সূত্র বুঝলে অঙ্ক এগুলো কিছুই না, মেইন হচ্ছে এখানে সূত্রটা বোঝা। সূত্রটা বুঝছেন কিনা দেখেন, এই যে 1/2 বা হাফ, তারপর হচ্ছে এখানে দেখেন আমরা যে তিনটা বিন্দুর তিনটা যে x এর মান x1 x2 x3, তারপর আবার x1, তারপরে নিচে হচ্ছে y1 y2 y3 আবার y1। তারপরে দেখেন আমরা আর গুণ করছি প্রথমে এইভাবে, এই যে উপর থেকে নিচে উপর থেকে নিচে, এটাকে একসাথে যোগ করছি মাইনাস চিহ্ন দিয়ে, নিচ থেকে উপরে নিচ থেকে উপরে, তারপরে এটাকে একসাথে যোগ করছি, তারপরে এটা থেকে এটা মাইনাস, আর টোটালটার সাথে হচ্ছে হাফ গুণ। এতটুকু বুঝছেন কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, এতটুকু বুঝছেন কিনা দ্রুত একটু কমেন্ট করবেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, আমি এখানে আরেকটা জিনিস আমি বুঝাবো, একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন এতটুকু বুঝছেন কিনা। দেখেন এখানে 3 বিন্দু দেওয়া আছে, যদি 4 বিন্দু বলে যে 4 বিন্দু চতুর্ভুজ, তখন 4টা বিন্দু চতুর্ভুজ হবে। তখন যেটা করব খেয়াল করেন, সেম সূত্রই একটু জাস্ট বাড়বে। ইয়েস, বুঝতে পেরেছে স্যার। অ্যাডভান্স বেস কোর্সের ক্লাস বাইনে অনেক দিন ধরে জন ডন ভাই অ্যাডভান্স বেসের ক্লাস পেয়ে যাবেন কালকে থেকে, ইনশাল্লাহ আবার শুরু হচ্ছে। হ্যাঁ, কালকে থেকে আপলোড হবে। কথাগুলো স্ক্রিনে বাসে, এটা আপনি এটা বন্ধ করেন, ফেসবুকের একটা ফিচার, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সৌমিক দাস স্যার, উচ্চতর গণিতের ম্যাথ এগুলো অনার্স লেভেলে আছে। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করেন আমরা উচ্চতর গণিত ইয়াতেও পেয়েছি। যখন 4টা বিন্দু বলবে, যখন 4টা বিন্দু, মনে করেন যে আরেকটা বিন্দু দেওয়া আছে, যে মনে করেন যে চতুর্ভুজ হয়ে গেল। হ্যাঁ, এরপরেই আছে, এটা এরপরেই আছে, আমি এরপরের স্লাইডে দেখাচ্ছি, পরের স্লাইডে যে দেখেন, যখন চতুর্ভুজ বলবে, যে চতুর্ভুজটির 4টি শীর্ষবিন্দু এ বি সি ডি, তাহলে এর ক্ষেত্রফল কত? সেম ভাবে দেখেন, চতুর্ভুজের ক্ষেত্রে সেম ভাবে করবেন, খুব মনোযোগ দেন। হ্যাঁ, তাহলে x1 x2 x3, তারপর কি x4, তারপর হচ্ছে x1 আবার। ওকে, জাস্ট আপনি 4টা লিখে আবার প্রথমটা লিখবেন, তারপর হচ্ছে y1 y2 y3 y4, তারপর হচ্ছে y1। বুঝতে পেরেছেন? সেম। তারপরে আগের নিয়মেই এই যে গুণ করবেন হচ্ছে আড়াআড়ি, আগের নিয়মে আড়াআড়ি গুণ করবেন। এই যে এটা 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 এটা, তারপরে আবার, তারপরে এইভাবে 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 এইভাবে। ওকে, তাহলে গুণটা করে আপনারা মানে নিচের ইয়াটা লিখবেন, আমি তাও লিখে দিচ্ছি একটু। তাহলে এখানে কি হবে, এই যে x1 y1 প্লাস x2 y3, তারপর হচ্ছে প্লাস x3 y4, তারপর হচ্ছে প্লাস x4 y1, নাকি শেষ একটা, তারপরে মাইনাস দিয়ে এর পরেরটা। তাহলে কি হবে, y1 x2 প্লাস তারপর হচ্ছে y2 x3, দেখেন y2 x3 এটা রিদম আছে, তারপর হচ্ছে y4, দেখেন তারপর হচ্ছে এই যে এই y2 গেছে, তারপর হচ্ছে y3 এর সাথে x4,
তারপরে কি হবে, এই যে y4 x1 এটা শেষ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট কেন, এই হাফটা সম্পূর্ণটার সাথে গুণ, বুঝতে পেরেছেন? এই সূত্রটা জানলে আপনারা ত্রিভুজ আসক চতুর্ভুজ আসক বের করতে পারবেন। তবে চাকরির পরীক্ষায় যেটা বাস্তবতা, আমরা বই অ্যানালিসিস করে দেখেছি চতুর্ভুজ থেকে আসে না, সব আসে ত্রিভুজ থেকে, তাও কম আসে, খুব বেশি একটা আসে না। ওকে, হ্যাঁ এটা y2 হবে। ওকে, y2 ঠিক আছে, এটা y2। এটা তো মানে বলের কিছু নেই, জাস্ট আপনারা কি এভাবে করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আরফা সূর্য বলছে যে আমি নতুন ভর্তি হয়েছি, এখন কোন ক্লাস করব? লেকচার 1 থেকে সিরিয়ালে করেন রেকর্ড ক্লাস, নতুন ব্যাচ শুরু হবে, গ্রুপে পোস্ট দেওয়া হবে, তখন ক্লাস শুরু করবেন। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা অঙ্কেতে চলুন। এই যে এখানে প্রথম অঙ্কটা দেখেন, প্রথম অঙ্কটা মনোযোগ দেন, কি বলছে যে 5,2 একটা বিন্দু, হ্যাঁ, তারপর হচ্ছে -9, -3 একটা বিন্দু, তারপর হচ্ছে -3, -5 একটি বিন্দু, বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা আমাদের যে নিয়ম, এই নিয়মে কি করব খেয়াল করেন, এই যে হাফ, তারপরে এই যে দেখেন এই যে প্রথমটা বসান, তাহলে হচ্ছে কি 5, তারপর হচ্ছে কি -9, তারপর হচ্ছে -3, তারপর আবার প্রথমটা x1 নাকি? আচ্ছা, তারপরে আসেন, তারপরে এই যে এই দ্বিতীয়গুলো, তারপর কি 2, তারপর হচ্ছে -3, -5, তারপর হচ্ছে আবার 2 নাকি? এই তো। আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের মতো করে যাই, দেখি কিভাবে মিলি। তাহলে আমরা এখন এই যে প্রথমে এটা করি, তাহলে করলে কি হয় দেখেন তো, এই যে দেখেন তো, এটা আমি একটু লাইনটা শর্ট করতেছি, দেখেন যে এই 5 আর -3 গুণ করলে কত? মাইনাসের 15 হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এই -9 আর -5 যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে কি মাইনাস আছে প্লাস 5 নং 45, তাহলে প্লাসের 45। তারপরে দেখেন এই -3 আর যদি 2 গুণ করি, তাহলে হচ্ছে -6 হয়, -6 হয়। ওকে, এতটুকু হইলো। আচ্ছা, তারপরে আসেন, এরপরে আমরা করব এইটা। ওকে, এরপরে আমরা করব কোনটা? এইটা। আচ্ছা, তাহলে দেখেন এখন কি হয়, এই 2 আর -9 যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে কি 9 দোকানে 18, -18, -18। তারপরে এই -3, এই -3, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 3 3 9, তারপর হচ্ছে পাশে 25, -25। ওকে, এতটুকু ক্লিয়ার? সব ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এই জায়গায় দেখেন, আমি যদি এই যে এই দুইটা মাইনাসের, তাহলে -15 আর 6 কত হয়? -21, আর প্লাসের হচ্ছে 45, তাইলে 45 থেকে 21 চলে গেলে থাকে হচ্ছে আপনার প্লাসের 24 থাকে। তারপরে এই যে, তারপরে দেখেন হচ্ছে আপনার এই যে মাইনাস দিলাম এটা। তারপরে দেখেন এই জায়গায় আমি কি করতে পারি, দেখেন ক্যালকুলেশনটা কিভাবে করবেন। এই -18 থেকে যদি আমি প্লাসের এই 9টাকে বাদ দিই, তাহলে থাকে হচ্ছে -9। এই -9টার সাথে যোগ করেন, তাহলে কি হয়? এটা হচ্ছে -25 আর 9 হচ্ছে 34, তাহলে -34, -34। ওকে, তাহলে দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেট দেন, এটা সেকেন্ড ব্র্যাকেট দেন। ওকে, এতটুকু। এখন দেখেন, তাহলে এই দেখেন এই যে 24, এই মাইনাস আর এই প্লাসে যদি আপনি এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তার মানে 24 যোগ 34। তাহলে এইটা কত হচ্ছে দেখেন তো, হাফ। দেখেন এই যে 8 হচ্ছে, তারপরে হচ্ছে এই 3 আর 2 হচ্ছে 5, তার মানে 58কে 2 দিয়ে ভাগ দিলে 29। উত্তর হচ্ছে এই যে সি, উত্তর হচ্ছে সি 29। বুঝতে পেরেছেন? এটা যা সূত্রটা জানলে, জাস্ট আর আপনি যদি এইভাবে আর্গুনটা জাস্ট খালি মাথাটা ঠান্ডা রেখে করতে পারেন, তাইলে কিন্তু মানে অঙ্ক মিলে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু এই জায়গায় অনেকে যেটা প্যাচ লাগবে, মানে গুণ করতে গিয়ে কোনটার সাথে কোনটা গুণ করবে সেটা প্যাচ লাগাই ফেলবে। এই প্যাচটা কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে? এই প্যাচটা দূর করতে হইলে চর্চা করতে হবে এবং হচ্ছে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। ওকে,
এটা ক্লিয়ার হয়েছে? দ্রুত একটু কমেন্ট করবেন ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, সূত্র দুটা বুঝলে এটা পানি, সূত্র দুটা বুঝলে এটা পানি। আচ্ছা, তারপরে দেখেন 19 নাম্বার কি বলছে দেখেন। 19 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল 0, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 0, তারপরে হচ্ছে ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, রেখা সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কি ধরনের হবে। এটা 45তম বিসিএস আসছে, তারপরে অনেক চাকরি পরীক্ষায় এটা আসছে, খেয়াল করেন। হ্যাঁ, খুব মনোযোগ দিতে হবে। এই ধরনের প্রশ্ন আপনি যদি মানে গতানুগতিক মানে ধারায় করতে যান, পরীক্ষার হলে কখনো এগুলো উত্তর করতে পারবেন না। হ্যাঁ, অনেক কঠিন হয়ে যাবে, অনেক সময় যাবে। এগুলো করতে হবে একটু ব্রেন দিয়ে, একটু মনে করেন যে টেকনিক্যালি চিন্তা করতে হবে, নাই তো আপনি এই ধরনের অঙ্ক উত্তর করতে পারবেন না। তো আপনি মনে করেন যে এমন একটা সমাধান শিখলেন যে এই সমাধান আপনি আসলে পরীক্ষার হলে করতে পারবেন না, তো এটা শিখার তো আসলে খুব বেশি লাভ হচ্ছে না। যেহেতু আমার ফার্স্ট টার্গেট কি, আমাদের মেইন টার্গেট হচ্ছে আসলে চাকরি পরীক্ষাটাতে ভালো করা, হ্যাঁ, শিখে ভালো করা। তো এটা দেখেন কিভাবে আমি চিন্তা করি। আমরা যে এই যে দেখেন এই ধরনের একটা ইয়া পড়ছিলাম না আমরা, যে সমীকরণ, যে ঢালের যে y ইকুয়াল টু mx প্লাস c যদি থাকে, হ্যাঁ, তাহলে এই mটা হচ্ছে সমীকরণের ঢাল, mটা হচ্ছে ঢাল, হ্যাঁ, ঢাল। এখন দেখেন কোন সমীকরণের ঢাল যদি এই m মনে করেন এই ঢালকে m দ্বারা প্রকাশ করে, যদি কোনো সমীকরণের ঢাল মনে করেন যে দুইটা সমীকরণের ঢাল যদি ঢালের গুণফল মনে করেন m1 m2 যদি -1 হয়, তাইলে ওই ইয়াটা হচ্ছে আপনার এই পরস্পর লম্ব। পরস্পর কি লম্ব। যে একটা সমীকরণের, খেয়াল করেন, একটা সমীকরণের ঢাল আরেকটা সমীকরণের ঢালের সাথে আপনি যদি গুণ করেন আর গুণফলটা যদি -1 হয়, তাহলে এই দুইটা সমীকরণকে আমি পরস্পর লম্ব বলতে পারবো। খুব মনোযোগ দেন। এখানে দেখেন যে এক্স প্লাস ওয়াই -1 ইকুয়াল 0, তাই না? আমরা এই সমীকরণটাকে যদি একটু সাজাই কি হয় দেখেন। আমরা যদি এটাকে একটু সাজাই তাহলে কি আমি এইভাবে লিখতে পারি? দেখেন তো, এই যে এক্সটাকে ওই পারে নিয়ে গেলে -x আর 1টাকে ওই পারে নিয়ে গেলে হচ্ছে প্লাসের 1। আচ্ছা, তার মানে এটাকে যদি আমি আরেকটু সাজাই লিখি, আমি দেখেন তো এইভাবে লিখতে পারি কিনা। আমি এইভাবে লিখতে পারি কিনা যে এইটাকে, এই যে -x মানে কি, যে -1 ইন্টু x, এই তো। আচ্ছা, তার মানে এইটাকে যদি আমি এই সমীকরণের সাথে চিন্তা করি, তাহলে এখানে এইটাই তো m এর মান, এইটাই তো m এর মান -1টা, তাই না? তার মানে এই সমীকরণের ঢাল কত, এই সমীকরণের ঢাল কত, এই সমীকরণের ঢাল m1 যদি চিন্তা করি এটা, হ্যাঁ, এখানে লিখছি m1 হচ্ছে -1, ওকে, -1। আচ্ছা, এখন আসেন এইটাতে আসেন, এই সমীকরণের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আসেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে আসেন, যদি এটাকে আমি একটু দেখেন, আমি এক্সটাকে এই পাশে রাখলাম, 1টাকে এই পাশে রাখলাম আর ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম এরকম, তারপরে সম্পূর্ণটা ঘুরাইলে দেখেন। এখন দেখেন তো এই যে এক্স এর পাশে যে মান পাই এটাই তো ঢাল। এখানে কি আছে, তাহলে এখানে একটা মনে মনে 1 ধরেন, তার মানে এখানে m2 কত, প্লাসের 1, আর এখানে m1 যদি এটা ধরেন, তাহলে m1 ছিল -1 আর m2 হইল কি প্লাসের 1। এখন দেখেন আমরা কি বলছিলাম, এই যে যদি দুটি ঢালের গুণফল -1 হয় তাহলে এরা পরস্পর কি লম্ব, পরস্পর লম্ব। আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। তার মানে এই দুইটা রেখা পরস্পর লম্ব, পরস্পর লম্ব। এখন দেখেন পরস্পর লম্ব, তার মানে কি দুইটা রেখা পরস্পর লম্ব। একটা ত্রিভুজের দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, একটা ত্রিভুজের এই রেখা যেটা পরস্পর লম্ব, তার মানে এটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ। কিন্তু মেন সমস্যা হচ্ছে কোথায় জানেন? 45তম বিসিএস এ যে প্রশ্নকর্তা সে একটা জায়গায় গিয়ে আরেকটু মানে বল করে বসে রয়েছে। এতটুকু যদি ঠিক থাকতো তাহলে এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা একই সাথে এই দুইটা এই যে ইয়া আছে, এই আপনার রেখা আছে, এই দুটা রেখা আবার সমান সমান রেখা। এই দুটা রেখা আবার কি সমান সমান রেখা। সমান সমান হওয়াতে এটা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। একই সাথে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন কি করবেন পরীক্ষার হলে দাদু ভাই? পরীক্ষার হলে তো প্যাস লাগবে, তাই না? তাই এটার কোনো গ্রহণযোগ্য উত্তর আমরা ধরতে পারবো না। আমরা দুইটাই সঠিক, যে সমকোণী ত্রিভুজ এটা, একই সাথে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন আসেন এটা খেয়াল করেন। এইটা দেখেন, আপনি যদি এই দুটা ত্রিভুজ, আপনি যদি এটার মনে করেন যে এটা
বাহু যে সমান বাহু কিনা এটা যদি বুঝতে চান, তাহলে আপনাকে একটু জটিল মানে আকারে যাইতে হবে। এটা এই তিনটা সমীকরণ সমাধান করতে হবে। এই তিনটা সমীকরণ সমাধান করে এদের ছেদবিন্দু বের করতে হবে। ছেদবিন্দু বের করে এদের হচ্ছে কি বের করতে হবে, মানে এক বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্ব বের করতে হবে। এটা দেখাচ্ছি, খুব মনোযোগ দেন। ওকে, এখন আমরা দেখব যে আসলে কিভাবে আমরা সমীকরণগুলো সমাধান করে মানে বের করব যে দুটি বাহু সমান কিনা। এটা কিভাবে বের করব খেয়াল করেন। যদি এটা প্রিলিতে আপনি এইভাবে করতে পারবেন না, লিখিত যদি আসে ওই যদি সময় পান তাহলে পারবেন, না হয় লিখিত তো অনেক ক্ষেত্রে এটা কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো চলুন আমি সিস্টেমটা দেখি। তাহলে মনে করেন যে এই যে এখানে তিনটা সমীকরণ আছে, তিনটা সমীকরণ মানে তিনটা সরলরেখা। তাহলে আমরা দেখেন এই প্রথমটাকে এইভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল 0, এটা 1 নং দেন। ওকে, 2 নং দেন হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে মনে করেন যে 2 নং সমীকরণ। 3 নংটা কি দেওয়া আছে, ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, এটা দেন হচ্ছে 3 নং সমীকরণ। ওকে, 3 নং সমীকরণ। তার মানে কি, মনে করেন যে প্রথম যে সমীকরণটা এটা হচ্ছে এরকম একটা রেখা। তারপরে মনে করেন যে দ্বিতীয় সমীকরণটা মনে করেন যে এরকম একটা রেখা। ওকে, তার মানে এটা হচ্ছে 1 নং, আর এটা মনে করেন যে 2 নং, আর এটা মনে করেন যে 3 নং, এটা 3 নং। ওকে, আচ্ছা, তার মানে 1 আর 2 যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটা, এটাকে আমরা ধরি এ। তারপরে এটা কি, এই যে এটা 1 আর এটা 2, তার মানে এটা কি, এখানে কে মিলিত হয়েছে দেখেন 1 আর 3 না, তার মানে এটাকে ধরি আমরা মনে করেন যে বি ধরি। তারপরে এখানে কে মিলিত হয়েছে, খুব মনোযোগ দেন, এখানে কি মিলিত হয়েছে, এই যে 1 2 আর 3, এটাকে সি বিন্দু দিলাম। ওকে, এটাকে সি বিন্দু। এখন এই 3টা বিন্দুর আমরা দূরত্ব বের করতেছি, খেয়াল করেন, মানে স্থানাঙ্ক বের করতেছি। তাইলে এই বিন্দুটা যদি বের করতেছে, এখানে কে 1 আর 2 নং রেখা, তার মানে এই দুইটা আমরা সমাধান করব। এই দুটো সমাধান করতে গেলে খুব মনোযোগ দেন, দেখেন এইটা সমান 0, এটা সমান 0, তার মানে কি এইটা আর এটা আমি সমান লিখতে পারি। তাহলে আমি লিখে ফেলি, দেখেন 1 আর 2 নং থেকে, 1 আর 2 নং থেকে পাই নাকি 1 2 নং থেকে, তার মানে আমি এটা লিখতে পারি যে এটা তো আসলে মানে না কোনো, এটা তো সমীকরণ সমাধান, এখানে স্থানাঙ্ক জ্যামিতির তেমন কিছু না। এটা সমীকরণ যারা দ্রুত সমাধান করতে পারবে তাদের জন্য সহজ। ওকে, এখন দেখেন এই পাশে এক্স, এই পাশে এই এক্স এক্সে কাটা, তার মানে এই ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি 2y, আর এই 1টা যদি ওই পারে চলে যায়, তার মানে এখানে আগের থেকে x ছিল, আর এই 1 গেলে হচ্ছে 2 হবে, আর এই y রেখে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, এটা 1 হইল। তার মানে y এর মান 1। এখন এই সমীকরণে y এর মানটা বসাই, y এর মানটা যদি বসান 1 নঙ্গে, খেয়াল করেন, তার মানে এই যে 1 নঙ্গে y এর জায়গায় বসালাম 1, আগে থেকে ছিল হচ্ছে -1, এই 1 এখানে কাটা চলে যায়, x ইকুয়াল 0। তার মানে দেখেন 1 আর 2 নং সমীকরণ সমাধান করলে আমি পাচ্ছি y এর মান, x এর মান 0, y এর মান 1, তার মানে এই স্থানাঙ্কটা হচ্ছে কি 0 1। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তাহলে আমি এতটুকু মুছে ফেলতেছি। আচ্ছা, এখন খেয়াল করেন, তারপরে আমি 2 আর 3 মানে সমাধান করি। 2 আর 3 সমাধান করলে কোন বিন্দুটা পাবো দেখেন তো, এই যে দেখেন এটা হচ্ছে 2 নং, এটা 3 নং, এই বিন্দুটা পাবো, সি বিন্দুটা পাবো নাকি। আচ্ছা, তাহলে 2 আর 3 সমাধান করি, 2 আর 3 মানে সি বিন্দু। তাহলে দেখেন এখানে ওয়াই যে দেখেন ওয়াই প্লাস 3 দেওয়া আছে, তার মানে ওয়াইটা ওই পারে নিলে হচ্ছে -3। এখন এই -3 আমি এখানে বসাই, 2 নঙ্গে বসাই, এই মাইনাস আগে থেকে আছে, আর হচ্ছে ওয়াই এর মান -3। এখন দেখেন এই যে এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে এক্স দেখেন এখানে কি হয়, 3 আর 1 এ 4 হয়, তার মানে ওই পারে গেলে হচ্ছে এই যে এক্স ইকুয়াল -4। এখন এক্স ইকুয়াল -4, আর এখানে দেখেন ওয়াই ইকুয়াল -3, তার মানে এটা কি হচ্ছে আমার এক্স ইকুয়াল -4 আর ওয়াই ইকুয়াল -3। ওকে, আচ্ছা, তার মানে এইটা আমি শেষ, এটা আমি মুছে ফেলি। এখন আমার এই বিন্দুটা বের করতে হবে। এই বিন্দুটা কোন কোন রেখা, 1 নং আর 3 নং, তার মানে আমার এখানে 1 আর 3 সমীকরণ সমাধান করতে হবে। তাহলে 3 থেকে ওয়াই এর মানটা আগে বের করে ফেলি, -3। এখন উপরে বসান, এখানে এই যে এক্স, তা হচ্ছে -3 -1 ইকুয়াল টু 0, তার মানে এই যে দেখেন এক্স ইকুয়াল টু -4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত আসতেছে, এই যে -4 ওই পারে গেলে +4, তার মানে আমি বি বিন্দু কি পেলাম, এক্স এর মান 4, এক্স এর মান 4, আর ওয়াই এর মান কি -2। এই জায়গায় হচ্ছে টুইস্টের জায়গা। ঠিক আছে, এতটুকু বের করার পরে যদি আপনি প্রিলির জন্য চিন্তা করতে চান,
যদিও সম্ভব না প্রিলিতে, হ্যাঁ মানে অসম্ভব নিয়ে কথা বলাটা আরেকটা মানে কেমন দেখা যায়। আপনি এটাকে স্থানাঙ্ক জ্যামিতির যে স্থান হিসাবে চিন্তা করে স্থানাঙ্কগুলো যদি বসান তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে ভ্যালুটা এটা কি 4, -3, মানে এক্স জান 4 4 গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়। তারপরে কি এক্স ওয়াই এর ভ্যালুটা -3 মানে কি নিচের দিকে 1 গড় 2 গড় 3 গড়, তার মানে এটা এখানে। আচ্ছা তারপরে দেখেন সেম সি এর ভ্যালুটা দেখেন, এদিকে 4 গড় আইসা নিচে 3 গড়, এদিকে এই ক্ষেত্রে কি হয়েছে এদিকে 4 গড়কে নিচে 3 গড় গেছে, আর এই ভ্যালুটা মানে কি এদিকে 4 গড় আইসা নিচে 3 গড়, তার মানে সেম দূরত্ব কিন্তু 1 গড় 2 গড় 3 গড় এই যে এখানে। ওকে আচ্ছা, আর এই বিন্দুটা কি জানেন 0 1, 0 1 মানে হচ্ছে এটা হচ্ছে 0, এক্স এর মান 0 ওয়াই এর মান 1, তার মানে এটা এখানে। তার মানে আপনি যদি রেখাটা টানেন দেখেন এই যে এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা সেম না, তার মানে এই রেখাটা সেম, আর এটা টানেন তার মানে এটা হচ্ছে সেম রেখা। এই জন্য এটা হচ্ছে আমার যে সম দ্বিবাহু ত্রিভুজ। এই যে আমরা লিখছি না যে একটি সম দ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাই না? অপশনে যদি এইটা থাকতো তাহলে আমরা একুরেটলি আনসার করতে পারতাম, কিন্তু আমরা একুরেটলি আনসার করতে পারছি না। আচ্ছা খেয়াল করেন, তার মানে আপনি এখন চাইলে আপনি এই তিনটা বিন্দু আপনি চাইলে এখন দেখাইতে পারেন যে এই দুইটা বিন্দু যে এখান থেকে দেখেন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, আপনি চাইলে দেখাইতে পারেন। আমরা বিন্দুর দূরত্ব আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম ক্লাসে পড়ছি যে বিন্দুর দূরত্ব বের করতে হবে, তাহলে আপনি এই দুই বিন্দুর যে দূরত্ব পাবেন এই দুই বিন্দুর কিন্তু সেম দূরত্বই পাবেন, বুঝতে পেরেছেন? বা এখানে যদি দেখাই এই দুই বিন্দুর যেই দূরত্ব পাবেন এই দুই বিন্দুর সেম দূরত্ব পাবেন, তখন এটাকে কি বলতে পারি যে এই রেখা সমান। তো কোনো ত্রিভুজের দুটি রেখা যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজটা একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে সমদ্বিবাহু বলতে পারি। এখন কথা হচ্ছে এটা কি কোনোদিন চাকরি পরীক্ষায় সম্ভব না, কিন্তু আসে, একটু দেখাইলাম, জাস্ট একটু কৌতূহলের জায়গাটা ক্লিয়ার করলাম। ওকে খেয়াল করেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখেন এটা সেম অঙ্ক, হ্যাঁ সেম অঙ্ক যে y ইকুয়াল 3x প্লাস 2, y ইকুয়াল -3x প্লাস 2 এবং y ইকুয়াল -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে? এটা 25তম এবং 13তম বিসিএসে আসছে, ঠিক আছে? এটাও সেম ভাবে এটাও একটা এই যে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ। আপনি সেম ভাবে জাস্ট হচ্ছে তিনটা সমীকরণ সমাধান করার পরে দেখবেন যে আগেরটার মতো আপনি যখন এটা চিত্রগুলোতে বসাইবেন বা আপনি যখন দুইটা বিন্দুর মানে বের করবেন, মানে দূরত্ব বের করবেন, মনে করেন যে এরকম আপনি বসাইলেন, আমি দেখাই। মনে করেন যে তিনটা রেখা আপনি বসাইলেন, বসানোর পরে দেখবেন যে কোনো এরকম দুটা রেখা দূরত্ব দেখবেন যে সেম আসতেছে। আপনি কি করবেন, প্রথমে তো বিন্দুগুলো বের করবেন সমাধান করে, তারপরে এই দুই বিন্দুর মনে করেন যে এ বি তারপর হচ্ছে সি, দেখবেন যে এই বিন্দুর দূরত্ব এই বিন্দুর দূরত্ব সেম হবে। ওকে, যারা বেশি অ্যাডভান্স লেভেলে অঙ্ক করতে চান তারা এগুলো ট্রাই করবেন, দুর্বলটা ধারে কাছেও যাবেন না। ওকে আচ্ছা আচ্ছা, তারপরে আসেন এই জায়গাটাতে দেখেন, হ্যাঁ যে বৃত্তের সমীকরণ আপনি যদি বাজারের বই খুলেন, আমাদের বুট বই হোক আর গাইড বই বলেন, যদি খুলেন এ ধরনের কি পাবেন যে কেন্দ্র যদি এ বি এবং ব্যাসার্ধ যদি আর হয় তবে বৃত্তের সমীকরণটা এরকম হইতে পারে যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এইটা একটা থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে যে কেন্দ্র এইচ আর এইচ কমা কে হলে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে কি হবে এই যে দেখেন, মানে এই যে কেন্দ্র যেটা আছে না এটা এক্স থেকে মাইনাস করবেন, এই যে দেখেন ওয়াই থেকে মাইনাস করছে, তারপরে কি ব্যাসার্ধটা ওই পারে হচ্ছে স্কোয়ার, যেভাবে থাকুক। এখন পরীক্ষার হলে যদি সরাসরি সমীকরণ থাকে তাহলে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে কোনো সমস্যা নাই, আপনি যে কোনো একভাবে শিখলে কিন্তু হয়েছে। এই সমীকরণটা বুঝছেন কিনা দেখেন। জেসমিন বলছে স্যার আমরা নতুন স্টুডেন্ট, আমাদের প্রথম থেকে ক্লাস নিলে ভালো হয়। প্রথম থেকে নিব, কিন্তু আপনি যেদিন ভর্তি হয়েছেন এদিন থেকে তারা প্রথম থেকে হবে না, আমাদের সামনে প্রথম নতুন ব্যাচ আসতেছে, নতুন ব্যাচে আপনি প্রথম থেকে ক্লাস করতে পারবেন। আর এখন আপনি যেটা করেন হচ্ছে এই ব্যাচে চলমান ক্লাসগুলো করেন, আবার এই ব্যাচে এক থেকে ক্লাস করেন। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন তার মানে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আবার যদি এইভাবে আসে এইভাবে চিন্তা করতে পারেন। এখন আসেন আমরা এখানে এই যে দেখেন একটা বলা আছে কি বৃত্তের কেন্দ্র -1,2 এবং ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বৃত্তটির সমীকরণ কি হবে? খেয়াল করেন, তাহলে আমরা সূত্রটা কি ছিল যে এক্স এইটা
তারপর আর স্কোয়ার নাকি, এটা ছিল না? এখন দেখেন এই জায়গায় এটা তো হচ্ছে কি আমার, এটা এটা কি, এটা কি আমার এ, এটা কি আমার বি, এটা বি ধরেন, ওকে। আচ্ছা দেখেন এই জায়গায় তাহলে আমি এই যে এইটা, এখন দেখেন এইটা হচ্ছে মাইনাসের ওয়ান, এখানে সূত্রের আছে একটা মাইনাস, তার মানে এটা এরকম হয়ে যায় না? দেখেন তো, তার ওয়াই এই যে এখানে সূত্রে হচ্ছে মাইনাস, তারপরে বি2, আর এই আর এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আচ্ছা এখন তার মানে এটা কি হচ্ছে দেখেন, যে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে x প্লাস 1 হোল স্কয়ার, তারপরে এখানে y2 হোল স্কয়ার, এখানে হচ্ছে 3। এখন এটাকে যদি আমি হোল স্কয়ারের সূত্র করি, দেখেন তো, এই যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এতটুকু, তারপরে দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, 2ab করলে বিষয়টা এরকম হয় দেখেন, আর এটাকে করলে কত হয়? এটাকে 9 হয়, 9 লিখে ফেললাম সরাসরি, ওকে। এখন দেখেন কি হচ্ছে, দুই দুগুণে 4 ওয়াই, তারপর হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 9। এখন দেখেন আমি এটার সাথে সাজান, আপনি সাজাইলে তখন দেখবেন তাহলে প্রথমে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স এর রাশি ওয়াই রাশি, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা রাশি, তাহলে এই যে এক্স স্কোয়ার দেখেন এখানে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার টানেন, তারপরে দেখেন এক্স এর রাশিটা, এক্স এর রাশি এখানে দেখেন এইটা আছে, ওয়াই রাশি দেখেন ওয়াই রাশি এই যে এটা মাইনাসের, তারপরে পূর্ণ সংখ্যা যদি আপনি দেখতে চান, দেখেন পূর্ণ সংখ্যা এই যে দেখেন এখানে 1 আছে, এখানে সাইড আছে, কত হইলো? এই পাশে 5 আছে, ওই পাশ থেকে যখন 9টা আসবে মাইনাস হিসেবে আসবে না, তাহলে এই পাশে প্লাসের 5, ওই পাশে যেটা আসবে মাইনাসের 9, তার মানে আলটিমেট হবে হচ্ছে -4 = 0। বুঝছেন কি না? এই যে দেখেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 4 = 0, এটা হচ্ছে আসলে এই সমীকরণটা, যেটা বৃত্তের সমীকরণ যেটা চেয়েছে। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন কিনা? তারপরে যাচ্ছি আমরা, দেখেন এখানে কি বলছে, এই এই টাইপের আসলে দেখেন 31তমতে আসছে, এই টাইপের আসলে সহজে সবাই পারবেন। দেখেন x - 4 হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 100 স্কোয়ার, ওকে। এটা মূলত এটা হবে 100, মেবি এটা 100, হ্যাঁ 100 ছিল মেবি। আচ্ছা তার মানে দেখেন বাই 100 যাই হোক, এটা কোনো সমস্যা নাই। আমরা এদিকে তাকান, এদিকে তাকান, আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল এরকম না, আর স্কোয়ার, হ্যাঁ। তার মানে আমরা এটা ধরে নিলাম যে এটা ব্যাসার্ধ 100, হ্যাঁ 100। তার মানে এর জায়গায় কত আছে দেখেন তো, এর জায়গায় ঠিক কত আছে? এর জায়গায় কত আছে? এর জায়গায় কত আছে? 4 আছে না? এর জায়গায় 4 আছে না? আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, এর জায়গায় কত আছে? এই যে এটা ওয়াই এর জায়গায় আমি এই যে দেখেন ওয়াই, এই যে ওয়াই মাইনাস, তারপরে আমি এটাকে কি এইভাবে লিখতে পারি? দেখেন তার মানে এখানে এই যে এর জায়গায় 4, বির জায়গায় হচ্ছে -3, কথা ঠিক কিনা? এর জায়গায় 4, বির জায়গায় -3, তার মানে এইটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার কিনা? এর জায়গায় হচ্ছে 4 আর বির জায়গায় -3। বুঝতে পেরেছেন? তারপরে আসেন 23 নাম্বার, নিচের কোনটি বৃত্তের সমীকরণ? 30তম বিসিএস, 30তম বিসিএস কোনটি বৃত্তের সমীকরণ? দেখেন বৃত্তের সমীকরণ, আমরা যে বৃত্তের সমীকরণটা দেখছিলাম এরকম না, এরকম দেখছিলাম, ওকে। এখন খেয়াল করেন যখন কেন্দ্র 0 0 হবে, এটা তো কেন্দ্র, যদি কেন্দ্র 0 0 হয় তার মানে এই যে x - 0 হোল স্কোয়ার ওয়াই -0 হোল স্কোয়ার, আর এখানে মনে করেন যে আর এর মান কোনো একটা আছে, আর এর মান মনে করেন যে যা আছে আছে, এটা আমরা করতেছি না, আর এর মান যে কোনো একটা আছে, ওকে।
খেয়াল করেন আপনি, তার মানে এখানে কি থাকতেছে যে এক্স থেকে 0 মাইনাস দিলে মানে এক্সই থাকে, তাহলে এক্স স্কোয়ার, তারপর এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার, এই পাশে আর স্কোয়ার। এখন দেখেন তো এটার সাথে মিলে কোনটা, দেখেন এইটা এটার সাথে মিলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, মানে এখানে আর এর মান যদি 4 হয় তাহলে এটা 16 হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে এটা? 24 নাম্বার দেখেন, দুটি এক্স স্কোয়ার মাইনাস 169 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তার মানে খেয়াল করেন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, এই সমীকরণটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করেন তাহলে কিরকম হয় দেখেন, এটাকে যদি ওই পারে পাঠাই দেন এরকম হয়। দেখেন 13 কি স্কোয়ার করলে 169 হয়, 13 কি স্কোয়ার করলে কত হয়? 169 হয়। তার মানে বলছে কি ব্যাসার্ধ কত? তা আমরা একটু আগেই দেখলাম যে একটা সমীকরণ যদি কেন্দ্র যখন 0 0, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয় নাকি? তার মানে কি এই যে আর এর জায়গায় কত আছে? 13 আছে, তার মানে এটা মানটা কত? ব্যাসার্ধ কত ভাই? ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 13 হবে। ব্যাসার্ধ কত হবে? তেরো। বুঝতে পেরেছেন? এরপরে আসেন এই জায়গায় দেখেন, এইটা হচ্ছে বৃত্তের সমীকরণের আরেকটা ফরম্যাট যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, তো এরকম যদি একটা সমীকরণ থাকে তাহলে একটা যার কেন্দ্র হবে, কেন্দ্রটা কি হবে দেখেন, এই যে এখানে যে জি মানটা থাকবে, জি এর মানের সাথে -1 হবে, এখানে যে এফটা থাকবে এফ এর সাথে -1 হবে। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ হবে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। খুব মনোযোগ দিবেন। ওকে, খেয়াল করেন এটার সাথে মিলিয়ে করতে হবে। এখানে কি বলছে দেখেন যে একটি বৃত্ত আছে, বৃত্তটির ব্যাসার্ধ কত? খেয়াল করেন এটার ব্যাসার্ধ যদি আপনাকে বের করতে হয় তাহলে আমরা একটু আগে কি দেখলাম? সূত্রটা কি দেখলাম? যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 নাকি? এটা দেখছেন না? আচ্ছা, এখন তাইলে খেয়াল করেন এটার সাথে এটা মিলান, তো এটার সাথে মিলান। দেখেন এক্স স্কোয়ারের রাশি, তাহলে আমার এক্স, এই যে দেখেন আমার আদর্শ যে সমীকরণটা, এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু নাই, কোনো মান নাই, তাহলে এই 2 দূর করতে হবে, তাহলে দূর করতে হলে কি করতে হবে? আমার 2 দিয়ে ভাগ, সম্পূর্ণটাকে 2 দিয়ে ভাগ দেন। সম্পূর্ণটাকে যদি 2 দিয়ে ভাগ দেন কি হয় দেখেন, সম্পূর্ণটাকে 2 দিয়ে ভাগ দিলে সম্পূর্ণটাকে 2 দিয়ে ভাগ দিচ্ছি আমি, হ্যাঁ, কেন 2 দিয়ে ভাগ দিচ্ছি? আমার আদর্শ সমীকরণের সাথে মিলাইতে হবে। এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে কোনো মানে 1 2 3 এগুলো থাকতে পারবে না, হ্যাঁ, মানে শুধু এই যে শুধু এক্স স্কোয়ার থাকতে পারবে, অন্য কোনো ভ্যালু, মানে এটা এক্স স্কোয়ার মানে কি 1 আছে সাথে, এর বেশি কিছু থাকতে পারবে না। এই জন্য আমি 2 দূর করতে হবে, কারণ এটা কাটাকাটি, এখানে এটা দিলে হচ্ছে 2, এটা দিলে হচ্ছে 6 নাকি? আচ্ছা, তার মানে আমার কি হইলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাসের 2x মাইনাসের 6y, তারপর এটা হবে কত 11কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন 5.5। ওকে, আচ্ছা, এখন দেখেন আমার ব্যাসার্ধের ইয়াটা কি ছিল? ব্যাসার্ধের যে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, এটা ছিল না? এটা ছিল না ব্যাসার্ধের ইয়াটা? তাহলে এখান থেকে আমার দেখেন জি এর মান, আমরা শুধু জি এর মান যদি বের করতে চান, বা এই খেয়াল করেন একটা জিনিস, আমরা এইটাকে দেখেন তো এইভাবে লিখতে পারি কিনা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? আমাদের আদর্শ সমীকরণটা কি? যে এই দেখেন যে 2
gx প্লাস 2fy, তাহলে এই যে দেখেন 2f, আমি এটাকে এইভাবে লিখতে পারি, তারপরে দেখেন এখানে y, এখন দেখেন তার মানে এখানে জি, এই যে জি এর মানটা কত দেখেন তো, জি এর মানটা -1, আর এখানে এফ এর মানটা কত দেখেন তো -3 না, তাহলে এখানে আপনি দেখেন মাইনাস, এই যে এই জায়গায় আমি বসাচ্ছি, এই যে এই সূত্র অনুযায়ী যে -1, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে কত, এই যে মাইনাসের এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে এটা 1 হয়, এটা হবে আমার হচ্ছে এই যে এটা 9 হবে, এটা 9 হবে, তারপরে দেখেন এটা হবে আমার এত। এই জায়গায় খুব মনোযোগ, এই জায়গায় দেখেন এই 9 একে 10, 10 থেকে যদি 5.5 চলে যায় তাহলে হচ্ছে আমার √4.5 হয়, √4.5, এটা হচ্ছে উত্তর, √4.5। এখন আমরা কিছু ভিন্ন জিনিস দেখব, যেমন কি লেখা আছে যে বিভিন্ন জ্যামিতিক চিত্রের প্রমিত সমীকরণ। খেয়াল করেন, খুব মনোযোগ দেন, হ্যাঁ, যে পরাবৃত্ত কি, তারপর হচ্ছে উপবৃত্ত কি, তারপর হচ্ছে অধিবৃত্ত কি, এগুলো থেকে চাকরির পরীক্ষা খুব একটা আসে না, তারপরও যদি মানে কোনো ক্রমে বলেও চলে আসে, জাস্ট একটু যদি ক্লাসটা দেখেন, যদি একটু প্রশ্নটা উত্তর করতে পারেন, এই জন্য জাস্ট দেখানো। খেয়াল করেন, আমরা এর আগে অনেক সমীকরণ দেখেছি, দেখেন পরাবৃত্ত, হ্যাঁ, বা প্যারাবোলা, তারপর হচ্ছে উপবৃত্ত হচ্ছে ইলিপস, আর হচ্ছে অধিবৃত্ত হচ্ছে হাইপারবোলা। তো পরাবৃত্তের ক্ষেত্রে যেটা হবে যে y² = 4ax, এই টাইপের একটা সমীকরণ থাকবে, হ্যাঁ, যে এই খেয়াল করবেন, আপনি প্যাটার্নটা খেয়াল করবেন, যে এই পাশে থাকবে একটা y², ওই পাশে 4 দিয়ে একটা ভ্যালু থাকবে, এ মানে একটা ভ্যালু থাকবে, তারপর হচ্ছে একটা এক্স থাকবে, এরকম টাইপের। তারপরে মনে করেন যে উপবৃত্তের সমীকরণটা হবে x², নিচে একটা ভ্যালু থাকবে, তারপরে প্লাস দেওয়া y², নিচে একটা ভ্যালু থাকবে, ইকুয়াল দেওয়া 1 থাকবে। তারপরে অধিবৃত্তটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা সেম, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকবে। ওকে, তো চলুন আমরা দেখি আমাদের এখানে কোনো স্যাম্পল আছে কিনা। 26 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে দেখেন, যে y² - 4ax = 0 সমীকরণটি নিম্নের কোনটি নির্দেশ করে। এটা চাকরি পরীক্ষা একটা আসছে। একটু আগে আমরা কিন্তু একেবারে সরাসরি দেখলাম যে প্যারাবোলার যে সমীকরণটা একেবারে এইটাই, কিন্তু যে প্যারাবোলার সমীকরণটা এরকম ছিল না আমাদের, যে এরকম, এটাই কিন্তু আসছে। দেখেন যে y² - 4x, এই -4x-টাকে আপনি যদি ওই পারে নিয়ে যান, তাইলে তো আপনার এটা হয়ে যাচ্ছে না, দেখেন তো এটা হয়ে যাচ্ছে না, কারণ এটা কি একটা প্যারাবোলা। ওকে, প্যারাবোলা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? 27 নম্বর কি বলা আছে, যে 3x² + 4y² = 12 সমীকরণটির লেখচিত্র কেমন হবে। দেখেন এটা 22 সালে একটা পরীক্ষা আসছে। আমরা একটু আগে দেখেন আমরা দেখেছি যে উপবৃত্তের একটা যে এরকম ছিল, খুব মনোযোগ দেন, যে এই যে দেখেন এখানে দেখেন এটা ছিল না উপবৃত্তের, যে x², নিচে একটা মান y², তাহলে এরকম যদি বানাইতে চাই, আমার x এর সাথে কিছু রাখতে পারবো না, এরকম বানাইতে চাইলে x এর সাথে আমার কিছুই রাখতে পারবো না, তাহলে x এর সাথে যদি রাখতে না পারি, তাহলে এই 3 এই 4 দূর করতে হইব। 3 আর 4 যদি দূর করতে চান, তাহলে কি করবেন, এই দুইটা লসাগু বা এখানে আমার 1 করতে হইব, এই 12 দিয়ে ভাগ দেন, তাহলে 12 দিয়ে আমি উভয় পাশকে ভাগ দিই, দেখেন 12 দিয়ে ভাগ দিই, 12 দিয়ে যখন ভাগ দিব, দেখেন এই পাশে অটোমেটিক 1 হয়ে যাবে, অটোমেটিক 1 হয়ে যাবে। দেখেন এটা কাটলে এটা 4 হচ্ছে, এটা কাটলে এটা 3 হচ্ছে, এটা কাটলে এটা 1 হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, x²/4, তারপর হচ্ছে y²/3, এখানে 1। তার মানে আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ, যে আমাদের যে উপবৃত্তের সমীকরণটা ঠিক এরকমই ছিল, যে x², তারপরে এখানে ছিল হচ্ছে এরকম y², এরকম, তারপরে এরকম ছিল না, তো এখানে একটা ভ্যালু আছে, একটা ভ্যালু আছে, মানে আমি বলছি না a² বা b² একটা ভ্যালু, এই ভ্যালু দাঁড়াইলো। ওকে, তার মানে এটা কি আমার যে একটা উপবৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা স্থানাঙ্ক জ্যামিতির একেবারে কম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে খুব বেশি চাকরি পরীক্ষা আসে না, তাও আমরা 2টি ক্লাস দিয়েছি, কভার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করবেন, এবং আমাদের পরবর্তী টপিক হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির উপরে আমাদের 2টি ক্লাস নেওয়ার পরিকল্পনা, যদি পড়াতে গিয়ে আমাদের ক্লাস সংখ্যা বৃদ্ধি হয়, হয়তো 3টি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। যারা নতুন ভর্তি হয়েছেন তারা লেকচারগুলো একেবারে সিরিয়ালি 1 থেকে করার চেষ্টা করবেন। তারপরে আমাদের নতুন বেশ দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে, ওখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।